আচ্ছা দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ডস। তো এর উপর আমি অনেকগুলো কোশ্চেন তোমাদের আজকে আলোচনা করব। তো যে নোটসটা এখন দেখাচ্ছি, তো তার মধ্যে যতটা পারা যায় ম্যাক্সিমাম আমি আলোচনা করে দিচ্ছি। আর যদি কিছু বাকি থেকে যায় তাহলে আমি এটার পার্ট 2 একটা ক্লাস নেব, তো সেটাতে বাকি পার্টটাকে আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, প্রথম যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে একটা চার্জ মনে করো, সেই চার্জটা কখন কিরকম বিহেভিয়ার করবে। তো মনে করো ভি ইকুয়াল টু 0, অর্থাৎ চার্জটা মনে করো রেস্ট পজিশনে রয়েছে। তাহলে সে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারবে, কোনো ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট করতে পারবে না এবং কোনো রেডিয়েশনও ক্রিয়েট করতে পারবে না। কিন্তু ওই চার্জটা যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে, অর্থাৎ ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে মুভ করে, তাহলে সে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই কিন্তু তৈরি করতে পারবে, কিন্তু কোনো রেডিয়েশন ক্রিয়েট করতে পারবে না। কিন্তু চার্জটা যদি একটা ত্বরণ নিয়ে গতিশীল হয়, অর্থাৎ ভি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যেমন জেনারেট করবে, সেই রকম এনার্জিও কিন্তু রেডিয়েট করবে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাক্সিলারেটেড চার্জেস রেডিয়েটস এনার্জি। তো এই পার্টটা থেকে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন জয়েন্টের ক্ষেত্রে হতে পারে, তাহলে এই পার্টটা একটু ভালো করে খেয়াল করবে। ঠিক আছে? এবারে দেখো, আমরা সেকেন্ড যে আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে এই অংশটা একটু খেয়াল করো। তো এটা দেখো, আমরা অনেকগুলো ছবি দেখিয়েছি। তো এই ছবিগুলোতে প্রত্যেকটার জন্য আমরা ইলেকট্রিক ফ্লাক্সটাকে ক্যালকুলেশন করছি। তো গসেস লকে কাজে লাগে। তো গসেস ল তোমরা জানো যে ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ বাই ইপসাইলন জিরো। তো এই কিউটা কিন্তু ওই সারফেসের মধ্যে কিন্তু থাকতে হবে, ইনসাইডে থাকতে হবে। তো এই প্রথম যে ছবিগুলো দেখো, এই ছবিটা বা এটা বা এটা বা এটা, এইখানে কিন্তু চার্জগুলো কোনোগুলো কিন্তু সারফেসের ভিতরে নেই। তাই আলটিমেটলি দেখো সবগুলোতে টোটাল ফ্লাক্স ফাই যেটা বেরোচ্ছে, সেটা দেখো সবগুলোতে কিন্তু এই চারটা ছবির ক্ষেত্রে দেখো 0 এসছে, তাই না? এবারে নেক্সট তারপরের ছবিতে যদি আমরা খেয়াল করি, এইগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। তারপরের ছবিটা যদি খেয়াল করি, দেখো এখানে একটা কিউ আধান আছে। তাহলে এই কিউ আধান থেকে যে পরিমাণ বলরেখা বেরোবে, তার টোটাল বলরেখার সংখ্যা, সেটি হচ্ছে ফ্লাক্স, সেটা হচ্ছে কিউ বাই ইপসাইলন জিরো। তো এটা যেমন এই দিকের অর্ধগোলকের ভিতর দিয়ে যাচ্ছে, আমি যদি নিচের অংশে আর বাকি হাফ অংশটা কনসিডার করি, তো এটা দিয়েও তো বলরেখা ক্রস করবে। তার মানে টোটাল হচ্ছে কিউ বাই ইপসাইলন জিরো। তাহলে এই অর্ধেক অংশটাতে কত যাবে না, কিউ বাই ইপসাইলন জিরোর হাফ, তাহলে কিউ বাই টুয়াইস ইপসাইলন জিরো। তো এখানেও দেখো, এইখানে চার্জটা ভাবা হয়েছে, তাহলে এটা দিয়েও যেমন বলরেখাগুলো যাবে, একইভাবে এটা দিয়েও কিন্তু বলরেখাগুলো অতিক্রম করবে। তার মানে আলটিমেটলি দেখো সেই কিউ বাই টুয়াইস ইপসিলন জিরো। এখানেও সেম, এইটা দিয়েও যেমন যাবে, এটা দিয়েও যাবে, তাহলে হাফ অংশে যদি আমি বলি কিউ বাই টুয়াইস ইপসিলন জিরো। এখানেও দেখো, এটা হচ্ছে একটা ঘনকের কোনো একটা তলে মনে করো কিউ আধানটা রয়েছে। তাহলে এই তলটা যে কিউ আধানটা রয়েছে, সে দুটো ঘনকের মধ্যে শেয়ার করছে, এই ঘনকটার মধ্যে আর এই ঘনকটার মধ্যে। তার মানে প্রত্যেকটার ভিতর দিয়ে হবে কত, কিউ বাই টুয়াইস ইপসিলন জিরো। একইভাবে যদি কোনো একটা কর্নারে অ্যাটম থাকে, এখানেও হতে পারে বা এখানে যে কোনো একটা কর্নারে যদি থাকে, সে দেখো 8টার সঙ্গে শেয়ার করছে, 1 2 3 4, আবার নিচেও একই রকম 4টা আছে। তাহলে প্রত্যেকটার ভিতর দিয়ে কন্ট্রিবিউশন হবে কত, কিউ বাই 8 ইপসিলন জিরো। কিন্তু কোনো একটা বাহুর মাঝে যদি থাকে, তাহলে সে দেখো 4টার সঙ্গে শেয়ার করছে, 1 2 3 4, তাহলে প্রত্যেকটা কিউবের ভিতর দিয়ে তার কন্ট্রিবিউশন হবে দেখো কিউ বাই 4 ইপসিলন জিরো। তাহলে এই পার্টটাও কিন্তু খুব ভালো করে রেডি করবে। অনেক সময় কিন্তু এরকম ছবি দিয়ে বলে, তাহলে তোমাকে দেখেই কিন্তু বলতে হবে। আর সামনের যে 4টা ছবি দেখলাম, শুধু ইলেকট্রিক লাইন ফোর্স গুলো গেছে, ভিতরে কিন্তু কোনো চার্জ নেই, তাহলে টোটাল ইলেকট্রিক এর যে ফ্লাক্সটা সেটা কিন্তু 0 বেরোবে, কারণ সেক্ষেত্রে আধানটা কিন্তু বদ্ধ তলের বাইরে রয়েছে। আর গাউসের সূত্রের যে কিউ বাই ইপসিলন জিরো, সেটা কিন্তু ওটা বদ্ধ তলের মধ্যে থাকতে হবে। এবার দেখো,
এই ছবিটা। তো এর এই যে ফর্মুলা যেটা এসছে, এই ফর্মুলাটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিতে হবে। এটা থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন দেয়, ঠিক আছে? এই ফর্মটা কিন্তু একটু মনে রেখে দিতে হবে। তো এই ফর্মটা এসছে কি করে, তোমরা এগুলো জানো, কম্পোনেন্ট ভাঙাগুলো। তো আমরা এখানে দেখো দড়ির টান টিটা টুয়ার্ডস সবসময় অরিজিন, অর্থাৎ যেখানে সাপোর্টিং পয়েন্ট তার দিকে কনসিডার করি। তাহলে সাপোর্টিং পয়েন্টের দিকে টিটা কনসিডার করা হয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এবার টির দুটো উপাংশে আমাকে ভেঙে নিতে হবে। তাহলে যার সঙ্গে অ্যাঙ্গেলটা করেছে সেই দিকে টির উপাংশ হবে টি কস থিটা, আর তার লম্ব দিকে হবে টি সাইন থিটা। আর এই যে ববটা বা বলটা, তার যে ওজন mg, সেটা দেখো নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি টি কস থিটা সমান হলো mg। একইভাবে টি সাইন থিটা হচ্ছে এই কুলম্বের যে বিকর্ষণ বল এই দিকে কাজ করছে এর জন্য এর উপরে, সেটাই হচ্ছে টি সাইন থিটার সঙ্গে সমান হবে। তাহলে টি সাইন থিটা হচ্ছে এফ ই, মানে কুলম্বীয় আকর্ষণ বল, বিকর্ষণ বল, সরি, এখানে দুটোই যেহেতু প্লাস কিউ রয়েছে, তো কে কিউ ইন্টু কিউ বাই দূরত্ব স্কয়ার। তাহলে এই দূরত্বটাকে আমরা কত ধরেছি, এই দূরত্বটাকে এক্স ধরেছি। তো এইখানে একটা রিপ্লেসমেন্ট করা হয়েছে, দেখো ট্যান থিটা নিয়ার ইকুয়াল টু সাইন থিটা সমান এক্স বাই 12। যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো দিলেই বুঝতে পারবে সাইন থিটা সমান এক্স বাই 12 কি করে হয়েছে। তাহলে সাইন থিটা মানে লম্ব, এই দিকটা লম্ব, সেটা হচ্ছে এক্স বাই 2 এই অংশটা, আর অতিভুজ হচ্ছে এল। তার মানে সাইন থিটা সমান আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ। তার লম্ব হচ্ছে এক্স বাই 2 আর অতিভুজ হচ্ছে এল, দেখো এই দড়ির দৈর্ঘ্যটা, তার মানে বেসিক্যালি দেখো এক্স বাই 2l আসছে। এবারে যদি অ্যাঙ্গেল থিটাটা ছোট হয় তাহলে সাইন থিটা নিয়ার ইকুয়াল টু ট্যান থিটা হয়। কারণ আমরা জানি অ্যাঙ্গেল যদি ছোট হয় তাহলে সাইন থিটা নিয়ার ইকুয়াল টু থিটা নিয়ার ইকুয়াল টু ট্যান থিটা, এবং কস থিটা নিয়ার ইকুয়াল টু কত হয়, 1 হয়। আসলে ট্যান থিটা সমান, দেখো ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এবারে অ্যাঙ্গেল ছোট হলে কস থিটা নিয়ার ইকুয়াল টু 1, তার মানে ট্যান থিটা নিয়ার ইকুয়াল টু কত হয়ে গেল, সাইন থিটা। তো এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করে আমরা সাইন থিটা মানেই হচ্ছে এক্স বাই টুয়াইস এল। তাহলে এইখানে যে ফর্মটা আসছে সেইখানে ট্যান থিটা নিয়ার ইকুয়াল টু সাইন থিটা, তার মানে এই ট্যান থিটার জায়গায় আমরা কত বসাবো, এক্স বাই টুয়াইস এল সমান এটা দিয়ে, এখান থেকে দেখো এক্স এর স্কোয়ারটা এদিকে গুণ হয়ে গেলে এক্স এর কিউব সমান এটা হবে, তাহলে এক্স সমান এটা আসবে। তাহলে এই ফর্মটা কিন্তু মনে রেখে দিতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, যদি এই ধরনের সিস্টেমটা আমরা কোনো একটা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে নিয়ে যাই, অর্থাৎ যেখানে অভিকর্ষ ত্বরণের কোনো অস্তিত্ব থাকবে না, তখন কি হবে না, এই দুটো পরস্পরকে বিকর্ষণ করবে, একে এইদিকে ঠেলবে, একে এইদিকে ঠেলবে, সিস্টেমটা এরকম দাঁড়িয়ে যাবে। কারণ যেহেতু এমজি নেই, তাই নিচের দিকে অ্যাঙ্গেল করে আর ঝোলার ব্যাপার থাকবে না, এদের মধ্যে যে কোণটা সেটা 180 ডিগ্রি হয়ে যাবে। তার মানে এখানে যে এই সাপোর্টিং পয়েন্টের দিকে যে দড়ির টান, সেটা শুধু জাস্ট কুলম্বীয় বিকর্ষণ বল। তার মানে কে কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই মধ্যবর্তী দূরত্ব, মনে করে এটা 12, তার হোল স্কোয়ার মানে 4l স্কোয়ার। তাহলে জি এফেক্টিভ যদি 0 হয়ে যায় কোনো একটা জায়গায়, যেমন স্যাটেলাইটের ক্ষেত্রে, কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই সংস্থা এই ধরনের কোনো অ্যাঙ্গেল করে থাকবে না, এটা জাস্ট এদের মাঝের যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ সরল রেখায় থাকে, বিকর্ষণ করে দুটো পরস্পরকে বিকর্ষণ করে একটা স্ট্রেট লাইন নেচার তৈরি করবে। নেক্সট আমরা চলে যাই এর পরের স্লাইডটার ক্ষেত্রে। দেখো এই দুটো সিস্টেম, তো এখানে যে সিস্টেমটা দেখানো হয়েছে, এখানে দেখো একটা বর্গক্ষেত্র নেওয়া হয়েছে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এ করে। এবারে এইখানে একটা কিউ আধান রয়েছে, এইখানে ক্যাপিটাল কিউ আধান রয়েছে, এইখানে ক্যাপিটাল কিউ রয়েছে, এইখানে স্মল কিউ রয়েছে। এবার বলছে ফর দ্য সিস্টেম শোন ইন ফিগার ফাইন্ড দ্য কিউ ফর হুইচ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন স্মল কিউ উইল বি 0। তাহলে ক্যাপিটাল কিউর ভ্যালুটা বের করতে বলেছে, অবশ্যই ক্যাপিটাল কিউর ভ্যালুটা স্মল কিউর টার্মে আসবে। তো এখানে যে কোনো একটা কিউর উপর লব্ধি বলকে আমরা 0 ধরবো। তো মনে করে সাপোজ এই কিউটার উপর লব্ধি বল 0 ধরছি, তাহলে এই কিউর উপর কে কোন দিকে কি বল কাজ করছে সেটা আগে আমাদেরকে ভাবতে হবে।
তারপরে আমরা লব্ধি বলের জায়গায় যেতে পারবো। তাহলে একটা দেখো যে এইখানে যেটা কিউ কাজ করছে সেই কিউটা দেখো একে এই দিকে বিকর্ষণ করছে, তাই না? এবার এই বিকর্ষণ বলটা কোন দিকে কাজ করছে দেখো, কর্ণ বরাবর কাজ করছে। এবার এইখানে যে দুটো কিউ রয়েছে এই দুটো কিউ দেখো নিশ্চয়ই আলাদা নেচারের হতে হবে, মানে এইটাও প্লাস এটাও কিন্তু প্লাস যদি হয় তাহলে এও তো একে ওইদিকে বিকর্ষণ করতো, এও একে এইদিকে বিকর্ষণ করতো, তাহলে লব্ধিটা কখনো জিরো হতে পারতো না। তার মানে এই কিউ আর এদের নিশ্চয়ই নেচার অপোজিট হবে। তাহলে ফর নিড ফর স্মল কিউ বি জিরো, কখন না স্মল কিউ আর ক্যাপিটাল কিউ অবশ্যই অপোজিট নেচারের হতে হবে। সেম নেচার হলে কি হতো, এখানে দেখাচ্ছি দেখো, সেম যদি নেচার হতো তাহলে এই স্মল কিউ আর এই স্মল কিউ তো একই নেচার, দুটোই যেহেতু কিউ, তাহলে এ কে এই দিকে বিকর্ষণ করছে। আর এরাও যদি একই আধানের হতো, এই ক্যাপিটাল কিউ দুটো যদি একই আধানের হতো তাহলে এও একে এই দিকে বিকর্ষণ করতো, এ কে এই দিকে বিকর্ষণ করতো, তাহলে লব্ধি আলটিমেটলি একটা থেকে যেত, কখনো কিন্তু ফোর্সটা জিরো হতে পারতো না। তার মানে এই ক্যাপিটাল কিউ গুলো অবশ্যই নেগেটিভ যদি স্মল কিউটা পজিটিভ হয়। তার মানে ক্যাপিটাল কিউ যদি নেগেটিভ হয় এ কে এই দিকে আকর্ষণ করবে, এ কে এই দিকে আকর্ষণ করবে, এই দুটো আকর্ষণ বলের লব্ধিটা এই দিক বরাবর কাজ করবে, এবং এই কিউ একে যে বিকর্ষণ করছে সেটা এই দিকে কাজ করছে, দুটো ফোর্স সমান হবে। তাহলে এই দিকে যে একটা ফোর্স কাজ করছে এফ এ বলা হয়েছে, এই দিকেও এফ এ, তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তার মানে এই দুটো এফ এর যে লব্ধি হবে দেখো, এই দিকে একটা এফ এ কাজ করছে, এই দিকে একটা এফ এ কাজ করছে, তাহলে এই দুটো এফ এর যদি লব্ধি আমরা বের করি তাহলে ভেক্টরের সামান্তরিক সূত্র লাগিয়ে আমরা করতে পারবো। তো দেখবে কত আসবে, √2f। তো সেটাই এই দিকে যে বিকর্ষণ করছে যেটাকে আমরা এফ আর বলছি তার সঙ্গে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবার ভ্যালু গুলো বসাও, দিয়ে দেখবে এই ধরনের একটা জিনিস আসবে। ভ্যালু গুলো তো তোমরা জানো, এইখানে মনে করো আকর্ষণ বল কি হবে 1/4πε0 যদি এসআই তে করি, আর সিজিএস এ শুধু কে দিয়ে লিখে দিচ্ছে কে q1 × q2 বাই দূরত্বের স্কয়ার। তো এখানে দূরত্ব গুলো সব বাহুগুলো হচ্ছে এ করে। তাহলে এফ এর যদি ভ্যালু আমরা বের করতে চাই যে এই কিউ স্মল কিউ কে এই ক্যাপিটাল কিউ কি বল দ্বারা আকর্ষণ করছে, তাহলে কে ইনটু দুটো আধানের গুণফল কিউ ইনটু কিউ বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার এ স্কয়ার। একইভাবে এই স্মল কিউ কে কি বল দ্বারা বিকর্ষণ করছে, এটা কি করে পাবো, কে কিউ ইনটু কিউ বাই মধ্যবর্তী দূরত্ব মানে এই কর্ণটা হচ্ছে বাহু √2 এ √2 তার স্কয়ার। তো সেটাই দেখো এখানে লেখানো হয়েছে, যে দুটোকে সমান করে এটা চলে আসবে। ঠিক আছে, নেক্সট দেখো তারপরের যে অঙ্কটা রয়েছে। তো তারপরে দেখো একটা ষড়ভুজের ছবি দেওয়া আছে, কিন্তু এখানে বলা আছে যে ষড়ভুজের এই এই এ বিন্দুতে কিন্তু কোনো আধান নেই, ঠিক আছে, কিন্তু বাকিগুলোতে দেখো প্লাস কিউ করে আধান রয়েছে এবং এই মাঝে দেখো মাইনাস কিউ আধান রয়েছে। তাহলে এই মাইনাস কিউ কে এই প্লাস কিউ এইদিকে টানবে, এই প্লাস কিউ এইদিকে টানবে, এ কে এইদিকে টানবে, এ কে এইদিকে টানবে, এ কে এইদিকে টানবে, কিন্তু এখানে কোনো আধান নেই মানে এইদিকে কোনো ফোর্স কাজ করছে না। এবার দেখো এই ফোর্সটা সমান আর বিপরীত, এটা এটাকে ক্যান্সেল করবে। একইভাবে দেখো এই ফোর্সটা এর সমান ও বিপরীত, একে একে ক্যান্সেল করবে, তাহলে আলটিমেটলি লব্ধি ফোর্স শুধু এটাই থাকবে, এইদিকে যে ফোর্সটা কাজ করছে এই দিকের লব্ধি ফোর্সটা থাকবে। এবং সেই ফোর্সের ভ্যালু কত হবে, এটা যদি এল হয়, এগুলো সব হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে এই দৈর্ঘ্যটা ওডি দৈর্ঘ্যটাও বেসিক্যালি কত হবে, এল হবে। তাহলে এই বলার ভ্যালু কত হবে, যদি এসআই তে করি ফোর্সটার ভ্যালু কত হবে 1/4πε0 কিউ ইন্টু কিউ আধান দুটোর গুণফল কিউ ইন্টু কিউ বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, ওডি যে দূরত্ব সেটা হচ্ছে এল স্কয়ার। তার মানে দেখো কিউ স্কয়ার বাই 4πε0 এল স্কয়ার, এই পরিমাণ ফোর্স কাজ করবে। ঠিক আছে, এবারে নেক্সট এর পরেরটাই যাই। আচ্ছা, এইখানে দেখো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, তো আমি এইটাকে আলোচনা করে দিচ্ছি, এর পরেরও যেটা আছে নিজেরা দেখবে একই ধরনের কিন্তু রয়েছে। তো এখানে খেয়াল করো যে এইখানে একটা ক্যাপিটাল কিউ আধান রয়েছে, এখানেও একটা ক্যাপিটাল কিউ আধান রয়েছে, আর এদের মাঝামাঝি জায়গায় একটা স্মল কিউ আধানকে রাখা হয়েছে। তাহলে
এই ক্যাপিটাল কিউ একে এই দিকে বিকর্ষণ করবে, এই ক্যাপিটাল কিউ একে এই দিকে বিকর্ষণ করবে। এ কিন্তু তখন সাম্য অবস্থায় ছিল যখন এই রকম জায়গায় ছিল। এবার কি করা হলো, একে একটু এই সাম্য অবস্থান থেকে একটু ডিসপ্লেস করে দেওয়া হয়েছে, মনে করো এক্স ডিস্টেন্স ডিসপ্লেস করা হয়েছে, দিয়ে এইখানে মনে করো নিয়ে আসা হয়েছে এই জায়গাটায়। তাহলে এই দিকটা যেটা এ ছিল সেটা বেড়ে গিয়ে কত হয়ে যাবে, এ প্লাস এক্স, আর এই দিকটা যেটা এ ছিল সেটা কমে কত হয়ে যাবে, এ মাইনাস এক্স। এবার কিন্তু এই কিউ একে এইদিকে বিকর্ষণ করছে, এই কিউ একে এইদিকে বিকর্ষণ করছে, কিন্তু দুটো বিকর্ষণ বলের ভ্যালু কিন্তু আর তখন সমান হবে না। তার মানে তখন তার উপর একটা নিট ফোর্স কাজ করবে। তো আমি দেখো নিট ফোর্স গুলো বের করেছি। ফোর্স মানে কে, কিউ ইন্টু কিউ বাই দূরত্বের স্কোয়ার। এবার দুটো বিপরীত বলে একটাতে দেখো নেগেটিভ সাইনটা ইউজ করেছি, তাহলে এইটাকে যদি পজিটিভ সাইন বলি, এইটা উল্টো দিকে নেগেটিভ সাইনটা ইউজ করা হয়েছে। তাহলে আলটিমেটলি দেখো ফোর্সটা যেটা বেরোলো এইটা। তো এখানে দেখো একটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করা হয়েছে, যেহেতু আমার এ দূরত্বের তুলনায় এক্সটা কিন্তু খুব খুব ছোট, একটু দূরত্ব জাস্ট ডিসপ্লেস করেছি, তার মানে এক্স এত ছোট আমি নগণ্য বলে দেখো বাদ দিয়ে দিয়েছি, তার মানে এ টু দি পাওয়ার 4 উপরে একটা কেটে গিয়ে এ কিউব এসছে। তাহলে দেখো এটা বেসিক্যালি দেখো এফ সমানুপাতিক মাইনাস এক্স, তার মানে এটা সিম্পল হারমোনিক মোশন করবে, এবং সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা জানি এফ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ওমেগা স্কোয়ারের কাজ কে করছে, এই এক্স বাদে যে টার্মটা রয়েছে সেটা ওমেগা স্কোয়ারের কাজ করছে, অর্থাৎ এই টার্মটা। এবং সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা জানি টি ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার যদি এটা হয়, শুধু ওমেগার ভ্যালু কত হবে, রুট অফ এটা দিয়ে উল্টে গিয়ে বসেছে, দেখো পর্যায়কালের একটা রাশিমালা এসছে। তাহলে তারপরেরটাও দেখবে একই ধরনের একটা জিনিস রয়েছে। এবার চলে আসি এই ধরনের যদি সিস্টেম গুলো থাকে, দেখো এইটা একটা মূল বিন্দু x ইকুয়াল টু 0, সেখান থেকে একক দূরত্বে 1 দূরত্বে কিউ আধান রয়েছে, 2 দূরত্বে আবার কিউ রয়েছে, 4 দূরত্বে আবার কিউ, 8 দূরত্বে আবার কিউ, এইরকম চলছে। আবার এরকমও থাকতে পারে একটা কিউ একটা মাইনাস কিউ, একটা কিউ একটা মাইনাস কিউ, এরকম চলছে। তাহলে কোনটার ক্ষেত্রে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা কত বেরোবে। তাহলে আমরা যদি টোটাল ই বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে চাই, আমরা জানি এইখানে কিউ আধানের জন্য তার থেকে এক্স দূরত্বে কত হয়, 1/4πε0 কিউ বাই এক্স স্কয়ার। তাহলে কিউ বাই 4πε0 কমন, তাহলে 1 বাই প্রথমের দূরত্ব এইটা কত 1 স্কয়ার, তারপরের দূরত্বটা কত 2 স্কয়ার, তারপর 4 স্কয়ার, এরকম থাকছে। এবার দেখো এটা বেসিক্যালি একটা গুণোত্তর প্রগতির জিপি, যার ফার্স্ট টার্মটা হচ্ছে 1 এবং কমন রেশিও হচ্ছে দেখো 1/4, দেখো 1 তারপর 1/4, তার সঙ্গে 1/4 গুণ করো 1/16, তার সঙ্গে 1/4 গুণ করো 1/64, এই আকারে সিরিজটা চলছে। তার মানে তার সাম তোমরা পড়েছো a ইকুয়াল টু a বাই 1 মাইনাস আর, বসালে এটা চলে আসবে। একইভাবে একটা প্লাস একটা যদি মাইনাস হয়, তাহলে তার কমন রেশিওটা হবে -1/4। দেখো পরেরটাতে আর এর ভ্যালুটা -1/4 বসিয়ে করবে, দিলে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাই তারপরেরটার ক্ষেত্রে। আচ্ছা এটার ক্ষেত্রে, তো এটার ক্ষেত্রে যখন আমরা কিউ নিট বের করতে চাইছি এবং এর ভিতর কত কিউ আধান রয়েছে সেটা বের করতে চাইছি, তো কিউ আধান তো তোমরা বুঝতেই পারছো যে ফাই ইকুয়াল টু যেহেতু কিউ বাই ইপসাইলন 0, তো টোটাল কিউ যদি কেউ বের করতে চায়, এখানে এটাকে ক্যাপিটাল কিউ বলেছে, তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কত ফাই ইন্টু ইপসাইলন 0। তাহলে ফাই নিটটা যদি বেরিয়ে যায়, ইপসাইলন 0 গুণ করে দিলে ইপসাইলন 0 ভ্যালু জানি 8.854 বা 8.85 ইন্টু 10⁻², তাহলে টোটাল চার্জ আমরা পেয়ে যাব। এবার ফাই নিট কি করে পাবো, তো এখানে দেখো ইলেকট্রিক ফিল্ডের একটা ইকুয়েশন দেওয়া আছে, ই দেখো এক্স, ওয়াই জেড এর দিকে কোনো কম্পোনেন্ট নেই, তাহলে ওয়াই জেড এর দিকে এই দিকে কোনো কম্পোনেন্ট নেই, এদিকে নেই। একইভাবে জেড এর অর্থাৎ এই দিকটায়, এখানে 3 ভাবো, এই দিকটায় আর ওই পিছন দিকটা ওদিকে কম্পোনেন্ট নেই, শুধু এক্স বরাবর রয়েছে। তাহলে এই বরাবর এক্স বরাবর ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট রয়েছে, এবং সেটা কিন্তু দূরত্বের উপর ডিপেন্ড করছে, রুট এক্স এর একটা টার্ম রয়েছে। তাহলে এই দিকের সারফেসটার জন্য ক্যালকুলেট করতে হবে এবং এই দিকের সারফেসটার জন্য ক্যালকুলেট করতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেহেতু এক্স ডিরেকশনে কাজ করছে, তাহলে একটা সারফেসের ডিরেকশনের সঙ্গে ক্ষেত্রফলের অভিমুখ আছে আমরা জানি, তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড 0 কোণ করেছে,
এটা একটা। আর উল্টো দিকটা যদি ভাবি তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সঙ্গে এটা তাহলে কত কোণ করেছে, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে সারফেসের ডিরেকশন, তাহলে 180 ডিগ্রি কোণ করেছে। এইখানে দেখো 180 ডিগ্রি। এবার এইখানে যেটা 0 ডিগ্রি কোণ করেছে সেটা যদি সেন্টার থেকে এই দূরত্বটা ধরতে হয় তাহলে এটাই তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 2a। তাহলে এখানে x এর জায়গায় দেখো 2a বসেছে, √2a। আর যেটা 180 ডিগ্রি কোণ করেছে সেটা এইখান থেকে দূরত্ব দেখো a, সেখানে দেখো a বসেছে, দিয়ে ক্যালকুলেশন করে এই ভ্যালুটা এসছে। আর কিউ বের করার প্রসেসটা তো বললাম, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জয়েন্টের জন্য এইগুলো ডিটেলস যেটা ক্যালকুলেশন আছে এগুলো একটু দেখে রাখতে পারো, কিন্তু মূল যেটা লাগে তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষা AIEEE বলো, মানে JEE মেনে বলো বা নিটের ক্ষেত্রে হলো, দেখবে লেখচিত্র কিন্তু প্রচুর দেয়। তো এই লেখচিত্রটা দেখবে খুব ইম্পর্টেন্ট। এরকম মনে করো একটা ইউনিফর্মলি চার্জ রিং রয়েছে, অর্থাৎ এই রিংটাকে চার্জ করা আছে, মনে করো আধান দেওয়া আছে রিংটাতে। তো রিংয়ের এই সেন্টার থেকে আমরা এই দিকে যাচ্ছি এবং এই দিকে যাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড কি ধরনের চেঞ্জ হবে তার ভেরিয়েশনটা দেখো এখানে দেখানো হয়েছে। এবং এই ইকুয়েশনে দেখবে আমি এক্স এর বিভিন্ন ভ্যালু বসাবো, তার ফলে ইলেকট্রিক ফিল্ডের বিভিন্ন ভ্যালু আসবে। এবং দেখবে এই ইকুয়েশন অনুসারে এক্স এর জায়গায় যদি 0 বসাও, অর্থাৎ সেন্টারে এই কেন্দ্রতে দেখো ইলেকট্রিক ফিল্ডটা 0 আস্তে আস্তে বাড়ছে, r/√2 ম্যাক্সিমাম ভ্যালু আসবে, তারপর আবার কমতে শুরু করবে। এখানেও দেখো r/√2 ম্যাক্সিমাম মানে মিনিমাম লোয়ারের দিকে, তারপরে আবার 0-র দিকে যাচ্ছে। তো এই ভেরিয়েশন গুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব দেয়। তো এইগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তোমরা একটু দেখে রাখবে কিভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো এইখানে এইটা কিন্তু ডি হবে, হ্যাঁ, একটু ঠিক করে নেবে, কারেকশন করে নেবে, এটা স্মল ডি হবে, হ্যাঁ। তো এইখানে দেখো একটা ভর রয়েছে, তো এই সিটটা যেটা এটা দেখো মাইনাস আধানে আহিত আছে, মাইনাস সিগমা। তার মানে ই সমান আমরা বলতে পারি σ/2ε0। সিগমাটা হচ্ছে চার্জ ডেনসিটি। তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এবং এই ইলেকট্রিক ফিল্ডটা কাজ করার ফলে আমাদের এই বস্তুটা এইদিকে মুভ করার চেষ্টা করবে। তাহলে কি পরিমাণ ত্বরণ নিয়ে এদিকে মুভ করবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কি পাবো, বল বাই ভর। তো এখানে ফোর্স হিসেবে কোন ফোর্স কাজ করবে, ইলেকট্রিক ফোর্স। তাহলে আমরা জানি কিউ ইন্টু ই। তাহলে এর উপর যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে কিউই, তার মানে অ্যাক্সেলারেশন যেটা হবে QE/m। এবং এর ভ্যালুটা কত না σ/2ε0। এবার প্রথমে স্থির অবস্থায় ছিল, তারপরে ত্বরণ নিয়ে যাচ্ছে, তো আমরা জানি s = কত হয়, ut প্লাস হাফ t²। তো এইখানে দূরত্বটাকে d বলা আছে, d = u, তাহলে দূরত্বকে d বলেছে, s না বলে, u প্রাথমিক বেগ 0 প্লাস হাফ t²। তো সেটাই দেখো বসিয়েছে, d = হাফ t²। তাহলে t সমান কত হবে, √2d/a, এটা l না d হবে। এবার এইখানে এর জায়গায় QE/m টা বসিয়ে দাও, তারপরে পরের লাইনে এর ভ্যালুটা বসিয়ে দাও, দিলে দেখো টাইমের একটা ইকুয়েশন চলে আসবে। তো এইখান থেকে এটা যেতে যে টাইম লাগবে, এখানে ধাক্কাটা যেহেতু ইলাস্টিক হবে, সে এই দিক থেকে এই দিকে আসতে একই টাইম লাগবে। তাহলে টোটাল টাইমটা যদি ভাবি, অর্থাৎ এখান থেকে গেল, ধাক্কা লেগে আবার ফিরলো, তাহলে 2 × স্মল টি, সেটাই হচ্ছে ক্যাপিটাল টি, যেটার ভ্যালু দেখো এত বেরোবে। নেক্সট দেখো এটা একদমই সোজা। এখানে দেখবে একটা পার্টিকেল অফ মাস m ক্যারিং চার্জ প্লাস q1, যেটা একটা ফিক্সড চার্জ মাইনাস q2 চারদিকে সার্কুলার পাথে ঘুরছে। তো ঘূর্ণনের জন্য জানি যে কুলম্বীয় যে ফোর্সটা সেটাই হচ্ছে প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। অভিকেন্দ্র বল জানি mv²/r বা m⍵²r, আর কুলম্বীয় আকর্ষণ বল 1/4πε0 q1 q2/r²। তো এখান থেকে দেখো আমরা বেসিক্যালি টিটা বের করেছি। তো টিটা আমরা জানি t = 2 π/ω, তার মানে আমরা এখান থেকে বলতে পারি ω = 2 π/t। তো এইখানে দেখো ω² ছিল, তার মানেই দেখো 2 π/t হোল স্কয়ার, তাহলে 4 π²/t²। এখান থেকে t এর ভ্যালুটা আমরা বের করে নিলাম। তো সেটাই হচ্ছে কি পরিমাণ টাইম লাগবে বলেছে ক্যালকুলেটরটা
পিরিয়ড অফ রিভলিউশন। তাহলে পিরিয়ড অফ রিভলিউশন যেটা ক্যাপিটাল টি বেরোলো সেটাই হবে। আচ্ছা, এটা খুবই সোজা দেখো, এবং এটা মনেও রাখতে হয়, একটা চার্জ কিউ কে যদি দুটো পার্টে ডিভাইড করা যায় তাহলে কখন তাদের মধ্যে ডিস্টেন্স কত হলে ম্যাক্সিমাম ফোর্সটা কাজ করবে। তো সেটা না, কিউটাকে কিভাবে ডিভাইড করব দিলে ম্যাক্সিমাম ফোর্স কাজ করবে, দেখবে কিউ বাই টু আসবে। তো আমি ভেবে নিচ্ছি যে একটা পার্টে কিউ চার্জ নিলাম ভাগ করার সময়, আর একটা তাহলে টোটাল কিউ যেহেতু কিউ মাইনাস কিউ থাকলো, তাহলে তাদের মধ্যে আর দূরত্ব রাখলে ফোর্স যেটা কাজ করে 1/4πε0 আধান দুটোর গুণফল বাই দূরত্বের স্কয়ার দিয়ে এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে 0 করবে, দিলেই বেরিয়ে যাবে যে কত আসছে। নেক্সট দেখো, এই অঙ্কটা একটা ভালো অঙ্ক। এখানে প্রথমে দুটো চার্জ আর দূরত্বে ছিল, তাহলে যে ফোর্স কাজ করতো 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই দূরত্বের স্কয়ার। এবার বলছে হাফ দূরত্বকে ফাঁকা রেখে হাফ দূরত্বে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক মনে করো প্রবেশ করানো হয়েছে, বোধহয় এরকম কিছু একটা বলেছে। বলছে ফাইন্ড দ্য ফোর্স বিটুইন দ্য সেম চার্জেস ইফ হাফ দ্য স্পেস বিটুইন দেম ইজ ফিল্ড উইথ এ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ফোর্স। তার মানে হাফটা একই আছে, তাহলে r/2 দেখো একই আছে, আর r/2 টা যেটা হয়েছে সেখানে কিন্তু রুট কে টার্মটা আসবে, কারণ স্কয়ার করে দিলে তখনই এই ব্যাপারটা মিলবে। কারণ আমরা জানি, মনে করো কিছু একটা যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে তাহলে তখন এখানে ইপসাইলন জিরো না বলে সেটাকে ইপসাইলন বলা হয়, বা কে ইন্টু ইপসাইলন জিরো। তার মানে এইখানে ভিতরে যেহেতু রয়েছে তাহলে রুট কে হচ্ছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? তো এরকম যদি দুটো পার্টে না বলে আরো অনেকগুলো পার্ট বলতো, এরকম পরপর আসতে পারতো, মনে করো 3টে পার্ট বললো, তাহলে এইখানে টোটাল আর ডিস্টেন্সটাকে 3টে পার্ট করা হয়েছে। একটা পার্টে মনে করো বললো কে ইকুয়াল টু 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক, একটা পার্টে বললো মনে করো কে ইকুয়াল টু 9 পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর একটা পার্ট ফাঁকা আছে। তাহলে বুঝতে পারছো কিরকম হতো, এই নিচের টার্মটা কিরকম হতো, সেক্ষেত্রে r/3 হতো প্লাস r/3 রুট কে মানে 4 হতো, আর একটা হতো r/3 রুট কে মানে 9 হতো, দিয়ে তার হোল স্কয়ার হতো। যেরকম দেবে সেরকম ভাবে এই নিচ পার্টটাকে ভাঙতে হবে, দিলেই তোমার চলে আসবে যে তখন কত ফোর্স কাজ করবে, এবং সেটাকে অবশ্যই আগের ফোর্সের টার্মে দেখো, আগের ফোর্সের টার্ম ছিল q²/4πε0r², দেখো তার মানে ওটাকেই এফ হিসেবে রিপ্লেস করতে পারলাম। আচ্ছা, এইটা কিন্তু খুব একটা ভালো জায়গা, তো এটা বোঝাচ্ছি, জানি না আজকে টোটালটা কমপ্লিট করতে পারবো কিনা, যতটা হবে থাকবে, পরের ক্লাসে বাকিটা আমি কমপ্লিট করে দেবো। তো এখানে দেখো দুটো চার্জ রয়েছে, একটা হচ্ছে প্লাস কিউ আর একটাও হচ্ছে প্লাস কিউ। এবার একটা আছে প্লাস এ বিন্দুতে, এটা 0, এটা মাইনাস এ বিন্দুতে, যাই হোক। এবার এদের জন্য ইলেকট্রিক ফিল্ড আর ভোল্টেজ ভি এরা কিভাবে চেঞ্জ করবে সেটা আমাকে আঁকতে বলেছে। তাহলে প্রথমে আগে ভাবো, এইখানে যদি আমি ইলেকট্রিক ফিল্ডটাকে প্লট করতে চাই দুটোর জন্য চেঞ্জ কিরকম হচ্ছে, তাহলে এইখানে যদি মাঝখানের জন্য ভাবি, মাঝে মনে করে একটা +1 আধান আছে, তাহলে এ কে এইদিকে বিকর্ষণ করছে, এ কে এইদিকে বিকর্ষণ করছে, ইলেকট্রিক ফিল্ড কিন্তু 0 হবে। ঠিক আছে, তাহলে মাঝখানে বুঝতে পারছি ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে, আর দুদিকে বেড়ে যাবে, এইদিকে বাড়বে দিয়ে এইদিকে বাড়বে। আর এই সাইড দুটোতে কি রকম হবে তার নেচারটা দেখো, তারপরে বলছি যে সঠিক কিভাবে এই দুটোকে মনে রাখতে হবে। কিন্তু মাঝে কেন 0 হতে পারবে সেটা বুঝতে পেরেছো তো? এবার দেখো, তাহলে মাঝে 0 হলো, এইদিকে বাড়ছে এইদিকে বাড়ছে। এবার দেখো ছবিটা যেটা কি ছিল, তো আমার এইখানে একটা প্লাস কিউ আধান ছিল, এইটা ও বিন্দু, এইখানে একটা প্লাস কিউ আধান ছিল। এবার মনে রাখার উপায় বলছি, দেখো তুমি যখন এই দিকের ডিরেকশনটা ভাববে, তাহলে এইখানে তুমি যেখানেই মনে করো একটা একক ধনাত্মক আধানকে যখন আনতে চাইবে, তাহলে এই প্লাস কিউ একে কি করবে, বিকর্ষণ করবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে কাজ করবে। তাহলে এই যদি যেখানে ইলেকট্রিক ফিল্ডটা দেখবে ডান দিকে কাজ করছে, সেইখানে হচ্ছে প্লাসের দিক থেকে শুরু হবে। তাহলে দেখো, এই দেখো প্লাসের দিক থেকে শুরু হয়ে এরকম হচ্ছে। এবার যত কাছে যাবে তত ইনফিনিটির দিকে যাবে, কেন? কারণ ই সমান আমরা জানি কনস্ট্যান্ট একটা থাকলো 1/4πε0 বা কে বললাম, কিউ বাই আর স্কয়ার। তাহলে যদি r টেন্ডস টু 0 হয়ে যায়,
ই তখন কি হবে, টেন্স টু ইনফিনিটিভ হবে। আবার ভাবো আর টেন্স টু যদি ইনফিনিটিভ হয়ে যায় তাহলে ই টেন্স টু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে দেখো এইখানে যে কিউ আধানটা আছে, এইখানে তো একটা প্লাস কিউ আধান আছে, তাহলে এই প্লাস কিউ আধানের জন্য যখন আরটা জিরো অর্থাৎ কিউর কাছাকাছি ডিস্টেন্সে যখন জিরো, ই দেখো ইনফিনিটিভ। এবার আস্তে আস্তে কমতে কমতে যখন আর ইনফিনিটিভের দিকে যাবে, ই জিরোর দিকে যাবে। এবার এইটা উপরে হবে না এর মতো নিচে হবে সেটা বুঝবে কি করে না, যদি দেখো ই ডান দিকে কাজ করছে তাহলে উপরের সাইডে হবে। আর এইখানে দেখো এই পোর্শনে যদি আমি ভাবি একটা +1 চার্জ আছে, তাহলে এ কে বিকর্ষণ করছে, তাহলে ই দেখো বাম দিকে কাজ করছে, তখন এটা নিচের সাইডের দিকে হবে। ঠিক আছে, আর এইখানে তো মাঝে জিরো হবে, দিয়ে এরকম একটা সিমেট্রিক নেচার হবে। ঠিক আছে, আর বিভবের ক্ষেত্রে কিন্তু এই আকর্ষণ বিকর্ষণের ব্যাপার হয় না। বিভব কি হয় আমরা পরের দিন বিভবের গুলো ডিটেলসে আলোচনা করব, কিন্তু বিভবটা তোমরা জানো 1/4πε0 Q/r। এবার প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, কিন্তু ই যেটা এইটা কোন দিক হবে সেটা নির্ভর করছে ঠেলছে না টানছে সেইভাবে ভাবতে হয়। কিন্তু ভির ক্ষেত্রে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। তাহলে এইখানে তোমার দুটোই দেখো উপরের দিকে প্লাসের দিকে, কারণ এখানেও প্লাস কিউ আধান ছিল, এগুলো দূরত্ব গুলোকে প্লাস এ মাইনাস এ বলেছে, কিন্তু আধান ভাবলে দুটোই প্লাস কিউ ছিল। আর এরও আধান এখানেও প্লাস কিউ ছিল, আর এই আধানটাও তোমার প্লাস কিউ ছিল। ঠিক আছে, এবার এই ভেরিয়েশন গুলো প্লট করার জন্য এর ডিটেলস নিয়মটা আমি পরের পেজে দেখো দেখিয়েছি। তো এইটা একটু পড়ে নেবে, ওই যে যেটা বললাম যে ডান দিকে হলে উপর দিক থেকে শুরু হবে, বাম দিকে হলে নিচের দিক থেকে শুরু হবে, আর r টেন্ডস টু 0 হলে e টেন্ডস টু ইনফিনিটিভ হবে, এবং r টেন্ডস টু ইনফিনিটিভ হলে e টেন্ডস টু 0 হবে। এই জায়গাগুলো করবে। এবার দুটো আধান একই না থেকে যদি আলাদা হয় তাহলে কিন্তু দুজনের কন্ট্রিবিউশন ভেবে এইরকম টাইপের ব্যাপার হবে। এখানে ডিটেলসে আছে, একটু পড়বে, না হলে পরের ভিডিওতে একটু এগুলো নিয়ে আলোচনা করে দেবো আবার। এবার দেখো এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা জানি t = 2/√L/g, কিন্তু g টা হচ্ছে এফেক্টিভ g নিতে হয়। তো এই ক্ষেত্রে এই যে ববটা এর উপর দেখো উপরের দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে E, তার ফলে একটা বল কাজ করছে Q × E, এবং ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে। তাহলে লব্ধি যে এর উপর ত্বরণ কাজ করছে সেটাকে যদি জি ড্যাশ বলি, তাহলে mg ড্যাশ সমান mg নিচের দিকে আর QE উপরের দিকে, তাহলে দুটো উল্টো দিক বলে মাইনাস সাইন হয়েছে। তাহলে জি ড্যাশের ভ্যালুটা দেখো এটা আসলো। তাহলে অতএব এর ক্ষেত্রে পরিবর্তিত ত্বরণকাল t = 2/L/g ড্যাশ, তাহলে জি ড্যাশের যে ভ্যালুটা সেটা এখানে বসিয়ে দিতে হলো। ঠিক আছে, একইভাবে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে দেখো ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে কাজ করছে, তাহলে এই সাইনটা সেক্ষেত্রে পজিটিভ হয়ে যাবে। এর পরের অঙ্কের ক্ষেত্রে দেখো দেখিয়েছি সাইনটা দেখো পজিটিভ হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে দেখো সাইনটা পজিটিভ হয়ে যাবে, একটু দেখে নেব। এবার দেখো এটা খুবই ভালো একটা অঙ্ক। এইখানে ইলেকট্রিক ফিল্ড কিন্তু কাজ করছে দেখো এই ডিরেকশনে। তাহলে আমরা যদি ভেলোসিটির দুটো কম্পোনেন্ট ভাবি, একটা হচ্ছে এই অনুভূমিক দিক, সেটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, কিন্তু যেহেতু আমরা এখানে ইলেকট্রনকে প্রবেশ করিয়েছি, ইলেকট্রনকে কিন্তু পজিটিভের দিকে টানছে, তাহলে ওয়াই ডিরেকশনে অর্থাৎ এই ভার্টিক্যাল ডিরেকশনের কিন্তু ভেলোসিটির চেঞ্জ হবে। তাহলে টোটাল যে টাইম সেটা যদি আমরা এই হরাইজন্টাল ডিরেকশন দিয়ে হিসাব করি, ভার্টিক্যাল ডিরেকশনেও কিন্তু টোটাল সেই একই টাইম ট্রাভেল করেছে। তো হরাইজন্টালের টাইমটা কত হবে, টি সমান অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, এখানে যে দূরত্ব অতিক্রম করেছে এইখান থেকে এতটা এল দূরত্ব, আর বেগ মনে করো v0, তাহলে এই টাইম নিয়েছে। এবার তাহলে ওয়াই অক্ষের দিকে তার যে গতিবেগ হবে আমরা জানি v = u + at। তাহলে ওয়াই অক্ষের দিকে যে কম্পোনেন্ট ভি ওয়াই সাফিক্স ওয়াই বলছি, তাহলে ইউ যেহেতু 0 ছিল যখন ঢুকলো, পুরো গতিবেগটা দেখো এক্স এর দিকে, ওয়াই এর দিকে তার গতিবেগ কত, 0। তাহলে ওয়াই এর দিকে কোনো উপাংশ ছিল না, তাহলে ভি ওয়াই কম্পোনেন্টের ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস এ ইনটু টি। এবার এটা কি করে পাবো, তাহলে এখানে এ যদি পেতে হয় এ সমান কি হবে, ত্বরণ সমান বল বাই ভর। এবার বল মানে তড়িৎ বল কিউ ইন্টু ই বাই এম, এবার কিউ মানে ইলেকট্রন বলে ই বলছি ই বাই এম, তো বসিয়ে দিলাম, আর টির ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিলাম, তাহলে ওয়াই ডিরেকশনে ভেলোসিটির কম্পোনেন্টটা পেয়ে গেলাম।
এবং এক্স এর ডিরেকশনে কিন্তু ভেলোসিটি সবসময় v0 রয়েছে। তাহলে এইখানে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলটাকে যদি আমরা মেজার করি তাহলে এই দিকে রয়েছে ভিও এবং এই দিকে রয়েছে এই দিকে ভিও মানে ঠিকই আছে ভিএক্স, আর এই দিকে রয়েছে ভিওয়াই। তাহলে ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, তার মানে ভিওয়াই বাই ভিএক্স। তাহলে ট্যান থিটা সমান দেখো ভিওয়াই বাই ভিএক্স বসিয়ে এই ভ্যালুটা আসছে, তাহলে থিটা ট্যান ইনভার্স এত। এবার দেখো যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরুকে একটা অ্যাঙ্গেল করে রাখা যায় তাহলে তার উপর একটা টর্ক কাজ করবে, এবং এই টর্ক কাজ করার ফলে তাতে যে পরিমাণ দোলনকালের সৃষ্টি হবে সেটা এখানে দেখো ক্যালকুলেশন করা হয়েছে। তাহলে টাউ সমান আমরা জানি পি ক্রস ই, তার মানে পিই সাইন থিটা। তো পি মানে কিউ ইন্টু 2l, আর মধ্যবর্তী দূরত্ব এল বললে কিউ ইন্টু এল। এবারে তাহলে যদি অ্যাঙ্গেলটা খুব ছোট হয় সাইন থিটা নিয়ার ইকুয়াল টু থিটা আমরা বলতে পারি, আর মাইনাস সাইন তো বুঝতে পারছো যেহেতু ব্যাক করবে ডাইপোল মুভমেন্টটা ইলেকট্রিক ফিল্ড থেকে, তো রোটেট করবে, সেই জন্য একটা নেগেটিভ সাইন হয়েছে। তাহলে এবার আইটা কি করে কাজ ক্যালকুলেট করতে পারবো? তাহলে আইটা হচ্ছে জড়তা ভ্রামক সামেশন আই এম আই আর আই স্কয়ার। তাহলে এখানে দেখো ডাইপোল মুভমেন্টের ক্ষেত্রে যদি টোটাল দৈর্ঘ্যকে এল বলি তাহলে এই মিডিল পয়েন্ট থেকে এইটার দৈর্ঘ্য হচ্ছে l/2 এবং এইটার ভর মনে করো m। তাহলে এম আই আর আই স্কয়ার, তাহলে প্রথমে m ইন্টু আর আই স্কয়ার মানে l/2 এর হোল স্কয়ার। তাহলে এরকম একটা পার্ট এইটার সাপেক্ষে হিসাব করছি, আর এইদিকেও m, আর এই দূরত্বটাও দেখো l/2। তাহলে এম আই আর আই স্কয়ার মানে আরো একটা আসবে m ইন্টু l/2 এর হোল স্কয়ার। তার মানে টোটাল আইটা হচ্ছে দেখো 2 ইন্টু m l/2 এর, তাহলে m l স্কয়ার বাই 2। তাহলে আমরা যদি এবার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে চাই তাহলে এমনি অ্যাক্সিলারেশন মানে কি হয় বল বাই ভর, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হবে টর্ক বাই জড়তা ভ্রামক। তাহলে বসিয়ে দেবো, সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার থিটা। তাহলে কম্পেয়ার করলে আমার ওমেগা স্কয়ারের ভ্যালুটা বেরিয়ে যাবে এখানে বসানোর পরে, এবং টি সমান জানি টুয়াইস পাই বাই ওমেগা। তাহলে ওমেগার ভ্যালুটা বসিয়ে দেবে, দিলে এই ইকুয়েশনটা আসবে। তাহলে এইগুলো দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক দেয়। আচ্ছা, এটা নিজেরা দেখবে, এটা বুঝতে পারবে। আমি একটা বিশেষ জিনিসটা তোমাদের আলোচনা করব, এই যে এই জায়গাটা এই রকম অঙ্কগুলো একটা শর্টকাট নিয়ম আছে, সেই শর্টকাট নিয়মটা আমি আজকে অন্তত আলোচনা করে দিই। তো এখানে কোন সারফেসে কি পরিমাণ চার্জ হবে আমরা কি করে বলতে পারবো? তাহলে এর সারফেস দেখো, এইটা একটা সারফেস, এইটা মনে করো এ তল, এটা বি তল, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তো দেখবে এই অঙ্কটা আমি এক লাইনে কি করে করব। এখানে বলেছে ফাইন্ড দ্য চার্জ অ্যাপিয়ারিং অন দ্য আউটার সারফেস অফ দ্য রাইট মোস্ট প্লেট। তাহলে এইটা বের করতে বলেছে, এইখানে চার্জটা কত হবে। রাইট মানে ডান দিক, এইটা হচ্ছে ডান দিক, রাইট ডিরেকশন। আউটার মোস্ট মানে এই তলটার ক্ষেত্রে আমাকে বের করতে বলেছে। তো এই তলে চার্জটা হবে, এই তলেও কিন্তু চার্জ একই হবে দুটো আউটার সারফেসে। তাহলে লেফটের দিকের আউটার সারফেসের চার্জ এবং রাইটের দিকের আউটার সারফেসের চার্জ সেম হয়। এবং সব থেকে শর্টকাট নিয়ম হচ্ছে জাস্ট টোটাল এটাতে চার্জ কত কিউ, এটাতে কোনো চার্জ নেই 0, এটাতে চার্জ কত -2 কিউ, সব অ্যাড করো 2 দিয়ে ভাগ করো, সেটাই হবে দুটোর বাইরের দিকে চার্জ। তাহলে অ্যাড করছি কিউ, ওটা তো নেই, -2 কিউ বাই 2, তার মানে দেখো -q/2, এটাই অ্যান্সার হবে -q/2। এবং এর ক্ষেত্রে চার্জ কত হবে, সেম হবে -q/2। দেখো অ্যান্সার দেখো নিশ্চয়ই -q/2 আসবে, হ্যাঁ -q/2। আর এমনি আলাদা করে ভেঙে ভেঙেও বের করতে পারো, কোনো অসুবিধা নেই। ভেঙে ভেঙে বের করতে গেলে কিভাবে করা হয়েছে দেখো, প্রথমে এই কিউ চার্জকে দুটো সারফেসে ভাগ করে দিলাম, তাহলে q/2 q/2, এইটা প্রথম ভেবে নিলাম। একইভাবে এই -q চার্জকে দুটো সারফেসে ভাগ করে দিলাম, তাহলে কত -q। এবার আবেশের জন্য চার্জগুলো হিসেব করা শুরু করব। তাহলে এই প্লাস কিউর জন্য এখানে হবে কত -q/2, এই -q-র জন্য এখানে হবে কত +q, এই প্লাস কিউর জন্য এখানে হবে কত -q, এই -q-র জন্য এখানে কত হবে +q, এই +q-র জন্য এখানে কত হবে -q।
অনুরূপ ভাবে এই মাইনাস কিউ বাই টু এর জন্য এখানে হবে কত প্লাস কিউ বাই টু, এই প্লাস কিউ বাই টু এর জন্য এখানে কত হবে মাইনাস কিউ বাই টু, এই মাইনাস কিউ টু বাই টু এর জন্য এখানে কত হবে প্লাস কিউ বাই টু। তাহলে একদম আউটার মোস্ট সারফেসের চার্জকে হিসেব করো, দেখো মাইনাস কিউ আর প্লাস কিউ বাই টু, তাহলে মাইনাস কিউ প্লাস কিউ বাই টু, তাহলে আলটিমেটলি কত আসলো মাইনাস কিউ বাই টু। আর আমিও যেটা শর্টকাট বললাম ডিরেক্ট দেখো চলে আসলো কত মাইনাস কিউ বাই টু। এবার দেখো এই সারফেসের যদি আমরা চার্জটাকে এবার হিসেব করতে চাই তাহলে এই সারফেসের চার্জটা হিসেব করতে পারবো। আবার এই সারফেসের চার্জও দেখো একদম আউটার সারফেসে দেখো সেই একই আসছে, কত কত এসছে দেখো, একটা হচ্ছে প্লাস কিউ বাই টু, একটা হচ্ছে মাইনাস কিউ, তাহলে টোটালটা করো মাইনাস কিউ প্লাস কিউ বাই টু, তার মানে চার্জটা কত আসছে মাইনাস কিউ বাই টু চার্জ এসে পৌঁছেছে, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমরা সব চার্জগুলোকে একটা একটা করে কিন্তু হিসেব করতে পারবো। একইভাবে এখানে যেমন শর্টকাটে আমরা দুটো সারফেসের চার্জ পেয়ে গেলাম, বাকি সারফেসের চার্জও কিন্তু হিসেব করতে পারবো। কারণ দেখো এটা টোটাল কিউ, তার মধ্যে এইখানে মাইনাস কিউ বাই টু, তাহলে এইখানে কত হলে টোটাল কিউ হবে না কিউ মাইনাস অফ মাইনাস কিউ বাই টু, তার মানেই দেখো কিউ প্লাস কিউ বাই টু, তার মানে এই সারফেসের চার্জ হবে 3 কিউ বাই টু এই সারফেসটা। আর এতেও দেখো হিসাব করো এই সারফেসে এসছে প্লাস কিউ বাই টু, এখানে প্লাস কিউ যোগ করো দেবে প্লাস 3 কিউ বাই টু, যেভাবে খুশি হিসেব করতে পারো। তাহলে আশা করি এই ধরনের আর যা পাবে তোমরা নিজেরা করে নিতে পারবে, ঠিক আছে? এটাও সেম হবে করে দেখবে। এবার এই ফিল্ড গুলো একটা বলে দিই তাহলে বাকিগুলো নিজেরা বের করতে পারবে। তো মনে করো এইখানে তোমার চার্জ কিউ আধান আছে, এইখানে মাইনাস 2 কিউ আছে, এইখানে কিউ আছে, তার মানে এই কিউটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে প্লাস। তাহলে আমি এইখানের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারছি, তাহলে এই প্লাস কিউর জন্য এই দিকে কি হবে এই ডিরেকশনে হবে, এই প্লাসের জন্য এখানে কি হবে এই ডিরেকশন হবে, কিন্তু মাইনাস টানবে তাহলে এই ডিরেকশন হবে, তাহলে মাইনাস 2কিউর জন্য এইদিকে আর প্লাস 3কিউ আর প্লাস কিউর জন্য এইদিকে, তাহলে এইটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন তাহলে প্লাস আই ক্যাপ, আর এই দিকটা হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশন মাইনাস আই ক্যাপ। তাহলে মাইনাস আই ক্যাপ হচ্ছে দেখো এই যে মাইনাস আই ক্যাপ হচ্ছে দুটোর জন্য, দেখো মাইনাস আই ক্যাপ একটা হচ্ছে কিউর জন্য একটা 3কিউর জন্য, আর প্লাস আই ক্যাপ হচ্ছে 2কিউর জন্য। আর আমরা ইলেকট্রিক ফিল্ড তো জানি কিউ বাই টুয়াইস ইপসাইলন জিরো এ বা এ ইপসাইলন জিরো দিয়ে হিসেব করে নাও, দিলেই হয়ে যাবে কত আসছে। তো প্রত্যেকটাতে ওইভাবে হিসেব করবে কোনটাতে কোন দিকে কাজ করছে। আচ্ছা এটা আমি পরে বোঝাচ্ছি মানে পরের একটা দেখাচ্ছি, দিলে এটা নিজেরাই বুঝতে পেরে যাবে কি করে হচ্ছে অ্যাঙ্গেল গুলো ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা এইটা দেখো এখানে হচ্ছে তোমার যদি এই ধরনের কোনো জলবিন্দু থাকে যাতে কিছু পরিমাণ আধান রয়েছে, তার উপর দুটো ফোর্স দুদিকে কাজ করছে, একটা হচ্ছে তড়িৎ বল কিউই এটা এইদিকে কাজ করছে, আর ওজন এমজি নিচের দিকে কাজ করছে। তাহলে সাম্য অবস্থায় যদি থাকতে হয় দুটোকে সমান হতে হবে, তাহলে কিউই সমান হচ্ছে এমজি। এবার এইখানে এমটাকে আমরা ভাঙছি ভর, ভর মানে আমরা জানি আয়তন ইনটু ঘনত্ব, তাহলে এই যে গোলাকার অংশটা তার যদি ব্যাসার্ধ আর হয় তাহলে আয়তন কত হবে 4/3 আর কিউব ইনটু ঘনত্ব রো দিয়ে দেখো বাকিগুলো দেওয়া আছে, এবার বের করতে হবে কি কি দেওয়া আছে। এবার অনেক সময় বলা থাকে এইটা একটা তৈলবিন্দু তাতে 10টি অতিরিক্ত ইলেকট্রন আছে, তার মানে 10টা ইলেকট্রনের আধান কি হবে কিউর সঙ্গে সমান, তাহলে কিউ মানে 10 ইনটু স্মল ই, অর্থাৎ স্মল ই মানে 1.6 ইনটু 10⁻⁹। এবার এখানে যেরকম বলা আছে দেখবে জলবিন্দুতে আধানের পরিমাণ একটি ইলেকট্রন আধানের সমান, তাহলে কিউটা হবে ইর ভ্যালুটা জাস্ট বসবে 1.6 ইনটু 10⁻⁹, ঠিক আছে? ওটা যেরকম বলবে সেরকম বসবে। আচ্ছা এইটা তোমাদের আলোচনা করতে চাইছি যে এইখানে ল্যামির উপপাদ্য তোমরা সবাই জানো, নাহলে দেখে নেবে। এইটাতে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, এইখানে দেখো এবং সেই আগের অঙ্কটাও সেম হবে। তো আমি তিনটে ফোর্স এখানে কাজ করছে, একটা হচ্ছে টুয়ার্ড সাপোর্টিং পয়েন্ট দড়ির টান কাজ করছে, এইখানে মনে করো সাপোর্টিং পয়েন্ট ও তে সাপোর্ট আছে, ওইদিকে দড়ির টান কাজ করছে, এইদিকে কত টি কাজ করছে, ঠিক আছে? এই দিকে দেখো যেটা কাজ করছে ওজন সেটা হচ্ছে ডব্লিউ কাজ করছে, আর এই দিকে দেখো কাজ করছে একটা, সেটা হচ্ছে কাজ করছে কত এফ ই,
অর্থাৎ এইখানে বিকর্ষণ বলটা যেটা কাজ করছে একে এদিকে ঠেলছে। এবার আমাকে যে কোনো একটা যখন বলের কথা ভাববো তখন অন্য দুটো বলের মধ্যবর্তী কোণ নিতে হবে। যেমন দেখো যখন F1 এর কথা ভাবছি, F1 মনে করো এটা, অন্য দুটো কে থাকলো F2 আর F3, তাদের মধ্যবর্তী কোণ আলফা, দেখো সাইন আলফা নিলাম। তাহলে এক্ষেত্রে যখন আমরা টির কথা ভাববো তার অন্য দুটোর মধ্যে এই মাঝের কোণটা নিতে হবে। যদি আমরা অন্য কালি দিয়ে একটা দেখাচ্ছি, দেখো যদি আমরা মনে করো এফির কথা ভাবি তাহলে টি আর ডব্লু তার মাঝের কোণ এইটা নিতে হবে। যদি আমরা ডব্লুর কথা ভাবি তাহলে তার এই দিকের কোণ নিতে হবে। এবার কোনটার কথা ভাববো সেই অনুসারে কোণগুলো নেব। তাহলে একটার বসানো দেখো দিলে বুঝতে পেরে যাবে। যদি আমরা মনে করো ডব্লুর কথা ভাবছি তাহলে ডব্লু মানে এইটার কথা ভাবছি, তাহলে এই অ্যাঙ্গেলটা নিতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হচ্ছে 90, এটা হচ্ছে থিটা, তাহলে টোটাল এই অ্যাঙ্গেলটা কত হবে 90 প্লাস থিটা। যদি আমরা এফির কথা ভাবি তাহলে অন্য দুটো হচ্ছে দেখো টি আর ডব্লু, তাহলে এদের মাঝের যে কোণ এই কোণ নিতে হবে। এই কোণটা কত হবে না টোটাল এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, ওখান থেকে থিটা বাদ দাও দিলে এই কোণটা চলে আসবে 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করব। আর এটা বায়ুতে না থেকে যদি কোনো লিকুইডের মধ্যে ডুবিয়ে দিই তাহলে এই লব্ধি ওজনটা কি হবে কমে যাবে। তার কারণ হচ্ছে প্লবতা বল প্রকৃত ওজনের বিরুদ্ধে কাজ করবে। তাহলে প্রকৃত ওজন যদি ডব্লু হয়, প্লবতা বলটা দেখো উল্টো দিকে কাজ করছে। এবার প্লবতা বল কি করে হিসেব করা হয়, তিনটে জিনিসের গুণফল। যদি পুরোটা ডোবানো থাকে নিমজ্জিত অংশের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি। তাহলে নিমজ্জিত অংশ যদি পুরোটা হয় তাহলে পুরো আয়তনটা ভি ইন্টু দেখো তরলের ঘনত্ব ইন্টু জি। আর বস্তুর যে ওজন সেটা কি করে পাওয়া যায় না বস্তুর আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব, তাহলে পেয়ে যাব বস্তুর ভর ইন্টু জি, তাহলে পেয়ে যাব বস্তুর ওজন। দিয়ে এই করে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তাহলে আর একটা দেখবে ছোট একটা অঙ্ক আছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে আজকে এতদূর পর্যন্ত থাক, আমি তোমাদের এই ফাইলটা সেন্ড করে দেবো। তাহলে এটা থেকে তোমরা প্র্যাকটিস করবে। পরের সপ্তাহে এটা থেকে বা এই টাইপসের বিভিন্ন জিনিসগুলো থেকে আমরা 10টা এমসিকিউ দেব। সেই 10টা এমসিকিউ প্রতিটা 4 নাম্বার করে, জয়েন্টের যেরকম সিস্টেম 40 নাম্বার, ভুল হলে -1 আর ঠিক হলে পুরো 4 পাবে। ঠিক আছে, তাহলে আজকে এতদূর পর্যন্ত থাক। এর উপর যদি কোনো আর কিছু ক্লাস দিতে হয় তাহলে আমি লিংক দিয়ে দেবো তোমাদেরকে।